স্মার্ট দেশের স্বপ্নযাত্রায় ৮ লাখ কোটি টাকার বাজেট পেশ, বেড়েছে প্রবৃদ্ধির লক্ষ্য, বড় চ্যালেঞ্জ রাজস্ব আদায়। তো এই পুণ্যভূমি সকলের সম্মিলিত প্রয়াসে শত ঘাত প্রতিঘাত পেরিয়ে অপরাজয়ের প্রত্যয় বারবার ঘুরে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার দীপ্ত অঙ্গীকারে সাজানো হয়েছে 2024-25 অর্থবছরের বাজেট। বাজেটের দাম কমার চেয়ে বাড়ার তালিকায় বেশি, গাড়ি আমদানিতে শুল্ক গুনতে হবে এমপিদের। প্রস্তাবিত বাজেটকে গণমুখী করার দাবি আওয়ামী লীগের, দেশ বিরোধী বলছে বিএনপি, জনবান্ধব নয় মন্তব্য জাতীয় পার্টির। দুর্নীতির অভিযোগের জবাব দিতে সময় পেলেন বেনজির, দুদকের আবেদনে স্থাবর সম্পদ দেখভালে তত্ত্বাবধায়ক নিয়োগ। এবং ঐতিহাসিক 6 দফা দিবস আজ, ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত এবং শুরুতেই বাজেটের খবর। নানামুখী চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়েও টেকসই উন্নয়ন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে 2024-25 অর্থ বছরের জন্য 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। দেশের ইতিহাসে সবচেয়ে বড় এ বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা 5,41,000 কোটি টাকা। আয় ব্যয় মিলিয়ে সামগ্রিক ঘাটতি থাকছে 2,56,000 কোটি টাকা। নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75%, আর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা থাকবে 6.5% ঘরে। তবে বাজেটে করমুক্ত আয়সীমা বাড়েনি। বাজেটের বিস্তারিত জানাচ্ছেন ইফতেখার রেজা। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট উপস্থাপনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অধিবেশন কক্ষে প্রবেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। নিজের প্রথম বাজেটের শিরোনাম করেছেন সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। স্পিকারের অনুমতি নিয়ে বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী। অর্থবছরের প্রস্তাবিত বাজেট এই মহান সংসদে উপস্থাপনের অনুমতি প্রার্থনা করছি। শুরুতে বৈশ্বিক পরিস্থিতি তুলে ধরে তা মোকাবেলায় সরকারের পদক্ষেপ ও উন্নয়ন চিত্র তুলে ধরেন অর্থমন্ত্রী। 2024-25 অর্থ বছরে বাজেটের আকার রেখেছেন 7,97,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের চেয়ে 4% কিছু বেশি। ব্যয় মেটাতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 5,41,000 কোটি টাকা, যার সিংহভাগ যোগাবে জাতীয় রাজস্ব বোর্ড। তাদের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 4,80,000 কোটি টাকা। কর রাজস্বের পরিমাণ জিডিপির 10% উন্নীত করার লক্ষ্যে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, কর জাল সম্প্রসারণ এবং কর আদায় ও রাজস্ব ব্যবস্থাপনার অটোমেশন এবং হিউম্যান ইন্টারফেস কমানো ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নতুন অর্থ বছরে পরিচালন ব্যয় ধরা হয়েছে 5,06,971 কোটি টাকা, আর উন্নয়ন ব্যয় 2,81,453 কোটি টাকা। এর মধ্যে এডিপিতে বরাদ্দ 2,65,000 কোটি এবং এডিপি বহির্ভূত প্রকল্পে ব্যয় 7,627 কোটি টাকা। আয় ব্যয় মিলিয়ে বাজেটে ঘাটতি 2,51,600 কোটি টাকা। অনুদান বাদ দিলে তা বেড়ে দাঁড়াবে 2,56,000 কোটি টাকায়, যা জিডিপি 4.6%। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,27,200 কোটি টাকা, যার 36,500 কোটি টাকা ব্যয় হবে ঋণ পরিশোধে। আর অভ্যন্তরীণ উৎস থেকে 1,60,900 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের, যেখানে ব্যাংক খাত থেকে আসবে 1,37,500 কোটি টাকা। নতুন বাজেটে জিডিপি প্রবৃদ্ধির উচ্চাশা বহাল রেখেছেন অর্থমন্ত্রী। অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যেও প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা রেখেছেন 6.75%। টাকার অঙ্কে 55,97,414 কোটি টাকা। আর বাজেটে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। নতুন অর্থ বছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে মূল চ্যালেঞ্জ মানছেন অর্থমন্ত্রী। মূল্যস্ফীতির হার কমিয়ে আনার লক্ষ্যে সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করা হচ্ছে এবং রাজস্ব নীতিতেও সহায়ক নীতি কৌশল অবলম্বন করা হচ্ছে। মূল্যস্ফীতির চাপ থেকে সাধারণ মানুষকে সুরক্ষা দিতে ফ্যামিলি কার্ড, ওএমএস ইত্যাদি কার্যক্রম জোরদার করা হয়েছে। আমাদের গৃহীত এসব নীতি কৌশলের ফলে আশা করছি আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি 6.5% নেমে আসবে। এর আগে মন্ত্রিসভায় বিশেষ বৈঠকে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে এবারও বড় ধরনের পরিবর্তন এসেছে। এবার রেকর্ড রাজস্ব আয়ের লক্ষ্য দেওয়া হয়েছে জাতীয় রাজস্ব বোর্ডকে। নতুন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগও প্রসারিত হয়েছে। এতদিন ব্যক্তি পর্যায়ে কালো টাকা সাদা করার সুযোগ থাকলেও এবারই প্রথম প্রতিষ্ঠানের জন্য সেই সুযোগ রাখা হয়েছে। এছাড়া ৩৬ বছর পর এমপিদের গাড়ি আমদানির উপর বসানো হয়েছে শুল্ক। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। দেশের ইতিহাসে ঘোষণা হলো ৫৪তম বাজেট। আর এ বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪,৮০,০০০ কোটি টাকা। এর মধ্যে আয়, মুনাফা ও মূলধনের উপর কর ধরা হয়েছে ১,৭৫,৬২০ কোটি টাকা। মূল্য সংযোজন কর ১,৮২,৭৮৩ কোটি টাকা। এছাড়া সম্পূরক শুল্ক ধরা হয়েছে ৬৪,২৭৮ কোটি টাকা। আমদানি শুল্ক ৪৯,৪৬৪ কোটি টাকা, রপ্তানি শুল্ক ৭০ কোটি টাকা, আর আবগারি শুল্ক ধরা হয়েছে ৫,৮০৫ কোটি টাকা। এছাড়া অন্যান্য উৎস কর ধরা হয়েছে ১,৯৮০ কোটি টাকা। আগামী অর্থ বছরে বাজেটের জাতীয় রাজস্ব বোর্ডে বহির্ভূত কর ধরা হয়েছে ১৫,০০০ কোটি টাকা, যার মধ্যে সবচেয়ে বেশি ধরা হয়েছে স্টাম্প বিক্রয় বাবদ ১০,০০০ কোটি টাকা। বাজারে মধ্যম সারির ব্যবসায়ীদের জন্য নেই তেমন কোনো সুখবর। ১০ লাখ থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত আবগারি শুল্ক ধরা হয়েছে ৩,০০০ টাকা, আর ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ধরা হয়েছে ৫,০০০ টাকা। তবে ১ কোটি থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ধরা হয়েছে ১০,০০০ টাকা। ব্যাংক হিসেবে স্ল্যাব সমূহ এবং আবগারি শুল্কের পরিমাণ যৌক্তিকীকরণ সহ অফশোর ব্যাংকিং ইউনিটের আওতাধীন আমানতকারী ও বৈদেশিক ঋণদাতাগণের হিসাবের উপর আরোপনীয় আবগারি শুল্ক অব্যাহতি প্রদান করার প্রস্তাব করছে। আসছে অর্থ বছরে সংসদ সদস্যের আমদানি করা গাড়ির উপর ২৫% আমদানি শুল্ক বসানো হয়েছে। পাশাপাশি আমদানি পর্যায়ে ১৫% ভ্যাট আরোপেরও প্রস্তাব করা হয়েছে। ফলে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা পুরোপুরি আর থাকছে না। ৩৬ বছর ধরে শুল্ক কর ছাড়া গাড়ি আমদানির সুযোগ পেয়ে আসছিলেন এমপিরা। মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক গাড়ি আমদানির ক্ষেত্রে শুল্ক কর অব্যাহতির সুবিধা সংক্রান্ত বিধানটি পরিবর্তন করা যেতে পারে। এই লক্ষ্যে সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রী মহোদয়কে এ সংক্রান্ত বিধান প্রয়োজনীয় সংশোধনী অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। আর কালো টাকা সাদা করার সুযোগ ব্যক্তি ছাড়াও থাকছে এবার প্রতিষ্ঠানেরও। নগদ টাকা ১৫% কর দিয়ে বিনা প্রশ্নে কালো টাকা সাদা করা যাবে। তবে এ নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অর্থ বিল ২০২৪ সংসদে উত্থাপিত হলো। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বাজেট ঘোষণার পর সবার চোখ থাকে কোন পণ্যের দাম কমছে আর কোন পণ্যের দাম বাড়ছে সেদিকে। এবার সিগারেট, এসি, ফ্রিজ, মোটরসাইকেল ও বিনোদন সেবায় দাম বাড়তে পারে, আর কমতে পারে প্যাকেটজাত গুঁড়ো দুধ, দেশীয় মোটরসাইকেল ও ডেঙ্গু কিট সহ নানা পণ্যের দাম। এবারও দাম কমার চেয়ে দাম বাড়ার তালিকায় বেশি। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উত্থাপন করা হয়েছে মহান জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এবং তিনি যে বিষয়টি আমরা আসলে এই বাজেটে যেসব বিষয় বা নিত্য পণ্যের দাম কমতে পারে, বাড়তে পারে সেটি বলবো। তবে তার আগে আমি একটু জানাতে চাই যে ২০৩১ সালের মধ্যে অতি দারিদ্র্যের হার শূন্যের কোঠায় এবং ২০৪১ সালের মধ্যে সাধারণ দারিদ্র্যের হার ৩% নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২০২৪-২৫ অর্থ বছরের এই বাজেটে। এবং বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে বা বাড়তে পারে যেসব পণ্যের দাম সেগুলো একটু দেখাতে চাই। এবং বাড়তে পারে আমাদের যে ইনফো কার্ডটি রয়েছে সেখানে সিগারেট, মোবাইল ফোনের সিম কার্ড, মোবাইলে কথা বলার উপর যে খরচ সেটি বাড়তে পারে, গাড়ি, কোমল পানীয়, এনার্জি ড্রিঙ্কস, কাজু বাদাম, এসি, ফ্রিজ উৎপাদনে ব্যয় বাড়বে। একই সঙ্গে পানির ফিল্টার এবং এলইডি বাল্ব, সিএনজি এলপিজিতে কনভার্সন খরচ, একই সঙ্গে জেনারেটর, নিরাপত্তা সেবা, হাটবাজারের ইজারা, হাসপাতালের সরঞ্জাম, আমদানিতে ব্যয় বাড়বে। এসব জিনিসের দাম বাড়তে পারে। একই সঙ্গে আসলে বিদেশি মাছ, আমসত্ত্ব, ফলের রস, আইসক্রিম, ইঞ্জিন অয়েল, ইট এইসব জিনিসের উপর দাম বাড়তে পারে। শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্যে শুল্ক কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে বাজেটে। কোনো শিল্পের কাঁচামালই আর শূন্য শুল্কে আমদানি করা
যাবে না। সুইচ, সকেট, হোল্ডার ইত্যাদি উৎপাদনের কাঁচামাল আমদানিতে শুল্ক কমানো হয়েছে 5% থেকে 1% হারে। তবে 15% ব্যাট আরোপ করা হয়েছে ধান, গম, পেঁয়াজ সহ 27 নিত্যপণ্য আমদানিতে। এলসির উপর 1% কর কাটবে ব্যাংক। এতে এসব আমদানি করা নিত্যপণ্যের দাম বাড়তে পারে। গত 36 বছর ধরে সংসদ সদস্যরা যে শুল্কমুক্ত গাড়ি আমদানি করতেন, এবার সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে 25% শুল্ক দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। আগামী জুলাই থেকে 15% কর দিয়ে বিনা প্রশ্নে অবৈধভাবে বা কালো টাকা সাদা করা যাবে। অর্থাৎ অবৈধ যে টাকা বা কালো টাকা সেগুলো সাদা করা যাবে, এমন প্রস্তাবনাও কিন্তু 2024-25 অর্থ বছরের বাজেটে দেওয়া হয়েছে। যেসব টাকা দিয়ে জমি, ফ্ল্যাট কিংবা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। আর যেসব নিত্যপণ্যগুলোর কিন্তু দাম এবারের বাজেটে অর্থাৎ 2024-25 অর্থ বছরের বাজেটে কমতে যাচ্ছে, সেগুলো একটু আমাদের ইনফো কার্ডের মাধ্যমে একটু দেখাতে চাই। যেসব পণ্যগুলোর দাম কমতে পারে: প্যাকেটজাত গুঁড়া দুধ, বিদেশি চকলেট, ল্যাপটপ, নির্মাণ সামগ্রী, সুইচ, সকেট, ইলেকট্রিক মোটর, এরপর আছে মোটরসাইকেল, কিডনি ডায়ালিসিসের ফিল্টার, ডেঙ্গু কিট, ক্যান্সারের চিকিৎসা খরচ, এগুলো কিন্তু কমতে পারে। আগেই বলা হয়েছে। এছাড়া বিদেশি পোশাক, ক্যান্সার ওষুধের কাঁচামাল, শুকনা ফল, মাশরুম, চা, গ্রিন টি, কফি ইত্যাদি ক্ষেত্রে শুল্ক কর ও শুল্কায়ন মূল্যে বিভিন্ন পরিবর্তন আনা হয়েছে, যার ফলে আসলে দাম কমার একটি সুযোগ তৈরি হয়েছে। এইটি হচ্ছে শেখ হাসিনা সরকারের 21তম বাজেট, অর্থাৎ বাংলাদেশের 54তম বাজেট। 2024-25 অর্থ বছরে 7,97,000 কোটি টাকার প্রস্তাবিত যে বাজেট, সে বাজেটে যেসব পণ্যের দাম অর্থাৎ মূল্য বৃদ্ধি বা কমবে, সেগুলো কিন্তু আমি দেখিয়ে দিলাম আমার ইনফো কার্ডের মাধ্যমে। এই ছিল আমার কাছে সবশেষ পরিস্থিতি। নতুন বাজেট ঘোষণার পর এর প্রভাব পড়েছে নিত্যপণ্যের বাজারে। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন বরিশাল থেকে সহকর্মী শফিক মুন্সি ও খুলনা থেকে নূর ইসলাম রকি। প্রথমেই চলে যাচ্ছি বরিশালের শফিকের কাছে। শফিক, বাজার দরে কেমন পরিবর্তন দেখছেন, বিস্তারিত জানাবেন। ইশরাত, আমার হাতে রয়েছে আসলে বাজারে প্রচলিত কয়েক ধরনের কার্বোরেটেড বেভারেজ, কোমল পানীয় এবং ফলের জুস জাতীয় কিছু পণ্য। গতকাল যে বাজেট আসলে পেশ করা হয়েছে, সেই বাজেটে কিন্তু এই পণ্যগুলোর দাম বৃদ্ধি পাবে বলেই আসলে বিষয়টি সামনে এসেছে। আমরা যেটা জানি যে এই পণ্যগুলো আসলে কয়েক বছর আগেও স্বাচ্ছন্দ্যমূলক আসলে পণ্য হিসেবে বিবেচিত হলেও এখন কিন্তু আসলে এগুলো একটা নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মতোই আসলে সামিল হয়েছে। কিন্তু এই জিনিসগুলোর আসলে দাম বেড়ে যাচ্ছে, একই সাথে কিন্তু আরো অন্যান্য অনেক নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দামও বেড়ে যাচ্ছে। তবে কিছু আশার কথা আসলে যেটা জানা গেছে যে চাল, ভোজ্য তেল এবং গুঁড়ো দুধের দামটা কিন্তু আসলে কমা শুরু করবে। কিন্তু আমরা আসলে আজকে সকাল থেকে যেটা দেখেছি, বরিশালের যে বাজারগুলোতে কিন্তু আসলে গতকাল বাজেটের যে আসলে একটা প্রভাব সেটা পড়া শুরু করেনি। আমরা ক্রেতা এবং বিক্রেতা দুই ধরনের মানুষদের সাথেই আসলে কথা বলেছি। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে যেহেতু গতকালই আসলে বাজেট হলো, হয়তোবা আসলে কাল বা পরশু থেকে দাম যেগুলো বেড়েছে সেগুলো বাড়া শুরু করবে, যেগুলো কমেছে হয়তোবা সেগুলো কমবে। আমরা একজন আসলে ক্রেতার সাথে আসলে একটু কথা বলার চেষ্টা করবো যে গতকাল যেহেতু বাজেট পেশ হলো, ক্রেতা আপনারা আসলে কতটা এই বাজেটে স্বস্তি পাচ্ছেন কিংবা কতটুকু অস্বস্তিতে আছেন? আমরা সাধারণ জনগণ তো কোনো স্বস্তিতেই নেই, কারণ গতকালকের আমরা দেখছি পেঁয়াজ 10 টাকা 70 টাকা কেজি, আজকে বাজারে এসে দেখি পেঁয়াজ 80 টাকা কেজি। তাহলে আমরা সাধারণ জনগণ কিভাবে আমরা বাঁচবো? আমি জানি না এই সামান্য আয়ে মানুষ কিভাবে বেঁচে থাকার মতো কোনো অধিকার বাংলাদেশে আমার মনে হয় তো নাই। এখন আমরা তারপরে যে প্রতিটি জিনিসই, যেমন চিনি গতকালকে দেখছি 130 টাকা 35 টাকা, আজকে শুনি 140 টাকা, 10 টাকা কেজি প্রতি একদিনের ভিতরে বাড়ে যদি, তাহলে আমরা সাধারণ জনগণ কিভাবে বাঁচবো বলেন? এর সাথে একটা বিষয় আসলে আমরা যেটা জানতে পারলাম ক্রেতাদের কাছ থেকে, তারা বলছে যে বাজেটের ঠিক আগ মুহূর্তে প্রায় সকল পণ্যের কিন্তু দাম বেড়ে গেছে। হয়তোবা যেই জিনিসগুলোর দাম কমানো হয়েছে সেগুলো সর্বশেষ বাড়ার পর আসলে সেটা কমানো হবে। তো আমরা এই ছিল আসলে বরিশাল থেকে বাজারের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাবো খুলনায়, সেখানে আছে সহকর্মী নূর ইসলাম রকি। শফিক,
খুলনায় কিন্তু বাজেটের পর আসলে যে দ্রব্যমূল্যের দাম এটার উপর প্রভাব পড়েছে। আমরা জানি যে গতকাল কিন্তু বাজেটে যে প্রস্তাবনা করা হয়েছে, যে প্রস্তাবনায় নিত্য প্রয়োজনীয় যেই দ্রব্যমূল্য আছে, যেমন চাল, চিনি, তেল, গুঁড়ো দুধ সহ অনেক পণ্যেরই কিন্তু দাম কমানোর একটা প্রস্তাব এসেছে, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে বাজারে কিন্তু এর কোনো প্রভাব পড়েনি, বরঞ্চ যেই দামে বিক্রি হচ্ছিল সেই দামেই কিন্তু বিক্রি করছে। মানে এখানে বিষয়টা হচ্ছে যে দাম কমানোর কথা বললেও কিন্তু প্রস্তাবনা আসলেও দাম কমানোর উপর কোনো প্রভাব পড়েনি। পাশাপাশি যদি আমরা একটু বলতে চাই যে যেসব পণ্যের দাম বাড়ার প্রস্তাবনা এসেছে, যেমন আপনার দেশি ফ্রিজ, এসি, সিগারেট, আপনার 250 সিসির উপর যে মোটরসাইকেল, বিদেশি পানির যে ফিল্টার, এইগুলোর কিন্তু দাম আসলে বেড়ে গেছে। আর খুলনাতে কিন্তু প্রচন্ড গুমোট গরম, এসি এবং টিভি ফ্রিজের যারা ব্যবসা করে তাদের আসলে পোয়া 12 হয়ে গিয়েছে এই বাজেটে দেশীয় পণ্যের ফ্রিজ এবং এসির দাম বৃদ্ধির কারণে। প্রথমত যে প্রচন্ড গরমে তারা আসলে দাম বাড়িয়েছিল, এরপরে যে বাজেটের মাধ্যমে যে দাম বাড়ানোর প্রস্তাবনা এসেছে তাতে করে কিন্তু তারা এই যে সুযোগটা নিচ্ছে, এতে করে আসলে যারা খেটে খাওয়া মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা কিন্তু খুবই বিপাকে পড়ে গেছে। আমি একটু বলে রাখি যে আমি সকালে খুলনার কয়েকটি বাজার ঘুরে যেটা দেখতে পেয়েছি যে চা, শুকনো ফল বা বিদেশি পোশাক, গুঁড়ো দুধ, চিনি, যেগুলোর আসলে দাম কমানোর প্রস্তাবনা দিয়েছে এগুলা কিন্তু এই অবস্থায় আছে এবং এগুলোর কিন্তু দাম বৃদ্ধি করা হয়নি। আমি একটু বলে রাখি যে চিনি কিন্তু খুচরা বাজারে 140 থেকে 45 টাকা করে এখনো বিক্রি হচ্ছে, কোথাও কোথাও 135 পাওয়া যাচ্ছে, কিন্তু আসলে ব্যবসায়ীরা বলছে যে যেহেতু চিনির আগের মূল্যে কেনা, যার কারণে আসলে তারা ইচ্ছা করলেই কিন্তু চিনির মূল্য আসলে কমাতে পারছে না। হ্যাঁ, তো পাশাপাশি এই যে আপনার ইলেকট্রনিক যে বিষয়গুলো, যেমন আপনার টিভি ফ্রিজের উপর একটা ব্যাপক প্রভাব পড়েছে এবং যে খাদ্যমূল্য, আপনার মনে করেন আইসক্রিম বলতে পারি বা সিগারেট বলতে পারি, এইটার দাম বাড়ানোর যে প্রস্তাবনা দেওয়ার সাথে সাথেই কিন্তু ক্ষুদ্র ব্যবসায়ী, মাঝারি ব্যবসায়ী তারা কিন্তু এইসব পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে। তো ইরশাদ, খুলনা থেকে বাজেটের পরবর্তীতে দ্রব্যমূল্যের যে পরিস্থিতি, এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। বরিশাল ও খুলনা থেকে বাজার দরে বাজেটের প্রভাব নিয়ে বলছিলেন সহকর্মী শফিক মুন্সি এবং নূর ইসলাম রকি। 2031 সালের মধ্যে অতি দারিদ্র্যের হার শূন্যের কোটায় এবং 2041 সালের মধ্যে সাধারণ দারিদ্র্যের হার 3% নামিয়ে আনতে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব দিয়েছেন অর্থমন্ত্রী। 2041 সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উন্নয়নশীল দেশের জন্য বাংলাদেশ রোল মডেল বলেও জানান তিনি। সর্বোপরি নির্বাচন ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নই 24-25 অর্থ বছরের বাজেটের মূল লক্ষ্য। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। বাংলাদেশ এখন বিশ্বের 33তম বৃহৎ অর্থনীতির দেশ। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দরকার সমতা ও ন্যায়ভিত্তিক সুখী সমাজ ব্যবস্থা। এজন্য প্রয়োজন ডিজিটাল অর্থনীতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সাক্ষরতা। বৃহস্পতিবার আগামী অর্থ বছরের বাজেট অধিবেশনে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আমরা এগিয়ে যাব অপার সম্ভাবনাময় আগামীর পথে ইনশাআল্লাহ। জানান, দেশে দারিদ্র্যের হার কমেছে, নিরাপদ পানি পাচ্ছে 98.8% মানুষ, শিক্ষার হার বেড়েছে, খাদ্য উৎপাদন বেড়েছে, যোগাযোগ অবকাঠামো বৃদ্ধি পেয়েছে, ডিজিটাল সেবার সংখ্যা কয়েকশো গুণ বেড়েছে, এমনকি ফ্রিল্যান্সারের সংখ্যায় বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়। জিডিপির গড় প্রবৃদ্ধি হয়েছে 6.7% বেশি। দারিদ্র্যের হার 18.7% এবং অতি দারিদ্র্যের হার 5.6% নেমে এসছে। অতি দারিদ্র্যের হার শূন্যের কোটায় আনা, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত, সামুদ্রিক সম্পদের সর্বোচ্চ ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা সহ 14টি বিষয়ের উপর এ বাজেটে বিশেষভাবে প্রাধান্য দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। আগামী অর্থ বছরের জন্য বাজেট প্রণয়নের সময় আমরা এই বিষয়গুলো বিশেষ বিবেচনায় নিয়েছি। সর্বোপরি 2041 সালের মধ্যে সুখী, সমৃদ্ধ, উন্নত, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রতিটি খাতে শতভাগ আধুনিকায়ন ও প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান অর্থমন্ত্রী। ভৌত, সামাজিক ও প্রযুক্তি অবকাঠামো বিনির্মাণের প্রতি জোর দেওয়া হয়েছে। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সংবাদ সকালে আরো থাকছে।
সৌদি আরবে দেখা গেছে জিলহজ মাসের চাঁদ, 15 জন পবিত্র হজ। দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে 16 জন। ঐতিহাসিক 6 দফা দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকাল 7টায় রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এরপর জাতির পিতা শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বঙ্গবন্ধু কন্যা। শেখ হাসিনা শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের দাবিতে 1966 সালের এই দিনে বাঙালির ম্যাগনা কার্টা 6 দফার ভিত্তিতে পাকিস্তানিদের দুঃশাসনের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ 1966 সালের 7 জুন তৎকালীন পূর্ব পাকিস্তানে কেন্দ্রীয় সরকারের শোষণ, বঞ্চনা, পরাধীনতা ও স্বৈরাচারের অবসান ঘটাতে স্বায়ত্তশাসনের দাবিতে দিনব্যাপী হরতালের ডাক দেয়। এইসব দিবস 75-এর পর নিষিদ্ধ হয়ে যায়। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে 75-এর তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, আমাদের স্বাধীনতার আদর্শকে। সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা নির্বাসনে, 7ই মার্চ নির্বাসনে এবং 7ই জুনও নির্বাসিত হয়ে যায়। প্রস্তাবিত বাজেটকে সংকটে বাস্তবসম্মত গণমুখী বাজেট হিসেবে আখ্যায়িত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংসদ ভবনে সাংবাদিকদের দেয়া প্রতিক্রিয়ায় তিনি কথা জানান। এ সময় তিনি আরো বলেন, এবারের বাজেটে নির্বাচনী ইশতেহারকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংকটের বাস্তবসম্মত গণমুখী বাজেট এবং এই বাজেট বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী যে ইশতেহার, সেখানে আমাদের যে অঙ্গীকার ছিল দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান, সোশ্যাল সেফটি নেটওয়ার্ক, এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে। প্রস্তাবিত বাজেটকে দেশ বিরোধী তথাকথিত লুটপাটের বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন দাবি করেন মির্জা ফখরুল। নতুন করে লুট করার পরিকল্পনা করা হয়েছে, অর্থাৎ এই যে আপনাদের সেই তথাকথিত বাজেট যেটা দেওয়া হয়েছে আর কি, এই বাজেটে আপনার আয়ের চেয়ে ব্যয় অনেক বেশি এবং আপনার যে সমস্ত জায়গাগুলোতে আপনার আয়ের অংশ দেখানো হচ্ছে তাতে করে সাধারণ মানুষের উপরে সমস্ত বোঝাটা গিয়ে পড়ে যাচ্ছে। কয় রূপপুর আপনার প্ল্যান্ট, কোথায় রূপপুর প্ল্যান্ট? এখন তো রূপপুর প্ল্যান্ট কোনো হচ্ছে না, একটু এগোচ্ছে না। কোথায় গেল আপনার সেই পায়রা বন্দর, সেই বন্দরের কাজগুলো কোথায় গেল? আর কি আপনার ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, খুব ভালো কথা, বাট ইন হোয়াট ওয়ে আপনি সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করছেন? এখন এই বাজেটের মধ্যে সবচেয়ে বড় আপনার সমস্যা যেটা, সেটা হচ্ছে যে এখানে এমপ্লয়মেন্ট জেনারেট করা, ক্রিয়েট করার মধ্যে কিছু নাই, নতুন করে মানুষের কর্মসংস্থানের কোনো ব্যবস্থা নেই। পুরো বাজেটে দেখবেন মেগা প্রজেক্টের এবং মেগা চুরি, মেগা দুর্নীতির জন্য করা হয়েছে। সুতরাং এই বাজেটকে শুধুমাত্র তথাকথিত ভাষায় গণবিরোধী বলবো না, এটা আসলে বাংলাদেশ বিরোধী বাজেট হয়েছে। দেখছেন সংবাদ সকাল। এদিকে সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের দাবি করেছেন, প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয়, করের বোঝা বাড়বে জনগণের উপর। রাজধানীতে বাজেট প্রতিক্রিয়ায় তিনি কথা বলেন। বাজেট জনবান্ধব মোটেই হয়নি এবং জনগণের উপর চাপ তো আসছেই। আমি বলছি ট্যাক্স যেখানেই যত রেয়াত দেখ
সর্বোচ্চভাবে আয় তারা বেশি করবার জন্য টার্গেট নিয়েছেন এবং বেশিরভাগটা আয় করবেন ওরা পরোক্ষ করের মাধ্যমে, যার ফলে সাধারণ জনগণের উপরে করের বোঝা বাড়বে। সাধারণ জনগণের কোনো মুক্তির উপায় নেই, কোনো চাকরির সুবিধা নেই, যেহেতু আমাদের ফরেন ইনভেস্টমেন্ট আসছে না এবং সেগুলো আনার কোনো বন্দোবস্ত নেই, যেহেতু যে সেরকম পরিবেশ সৃষ্টি করা হয়নি। আমরা বিদেশিরা এখানে এসে টাকা ইনকাম করে দেশে নিয়ে যেতে পারে না, তো বিদেশে কে আসবে? তো জব ক্রিয়েশন হবে না। তো আমার যদি জিনিসপত্রের দাম উঠে, আমার যদি চাকরি বাকরির সুযোগ না হয়, তাহলে জনবান্ধব কীভাবে বলো? এইসব ব্যাপারে ওনাদের কোনো রকম কোনো দিক নির্দেশনা আমরা দেখতে পাই। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বৈশ্বিক অর্থনীতির প্রেক্ষাপটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এই বাজেট দেওয়া হয়েছে। আর রাশেদ খান মেনন বলেছেন, এই বাজেটে IMF এর শর্ত পূরণ ছাড়া আর কিছুই নেই। জাতীয় সংসদে বাজেট প্রতিক্রিয়ায় তারা এসব কথা বলেন। মূল্যস্ফীতি কমানোর যে চ্যালেঞ্জ, সেটাকে মোকাবেলা করার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সার্বিকভাবে আমার মনে হয় এটা জনগণের কল্যাণে যে ওয়েলফেয়ার স্টেট যেটা আমরা বলি, সেইটা বিল্ড আপ করার জন্য যেটা প্রয়োজন সেইটাই বাজেটে পরিলক্ষিত হয়েছে। জাতির পিতার কন্যা শেখ হাসিনা, আপনারা ওটা সাক্ষী আছেন, উনি শুধু স্বপ্ন দেখেন না, স্বপ্ন বাস্তবায়নও করেন। তাই যে বাজেট আজকে অনেকের কাছে হয়তো মনে হবে এটা পরিপূর্ণ করা কষ্টসাধ্য, তবে আমি বিশ্বাস করি আল্লাহ রাব্বুল আলামিন যদি ওনাকে হায়াতে তৈয়বা দান করেন, ইনশাল্লাহ এই বাজেট পরিপূর্ণ হয়েও আমরা সামনেতে আরও ভালো জিনিস পাবো। এমন কোনো সাহসী পদক্ষেপ আমরা দেখিনি যার মধ্য দিয়ে অর্থ পাচার, ব্যাংকিং খাতের নৈরাজ্য থেকে শুরু করে যেমন দুর্নীতির প্রশ্ন আলোচনাই এর মধ্যে আসেনি আর কি, এবং অর্থনৈতিক নৈরাজ্য, ব্যাংকিং খাতে যে নৈরাজ্য চলছে এই বিষয়গুলো খুব একটা আলোচনার মধ্যে আসেনি আর কি। আর দায়টা মনে হলো আমার কাছে যে দায়টা জনগণের উপর রেখে দেওয়া হয়েছে, জনগণ নিজেরা সমাধান করুক, এই ধরনের একটা জায়গায় রয়ে গেছে পুরো বাজেট। তবে এটা আমরা জানি যে IMF এর শর্ত পূরণ করা ছাড়া এই বাজেট তারা দিতে পারেনি। লক্ষ্যমাত্রা তো আপনার একটু বেশি করে রাখতেই হয়, কারণ লক্ষ্যমাত্রায় যদি কম রাখেন তাহলে তো অ্যাচিভ করা আরও কমে যায়, যে কারণে এটা একটু অ্যাম্বিশিয়াস হওয়া উচিত। ডলারের এগেনস্টে টাকা ডিভ্যালু করেছে, এই ধরনের সমস্যাগুলো তৈরি হয়েছে। তো এখন এগুলোকে মোকাবেলা করার জন্যই বাজেটটা প্রণয়ন করা হয়েছে। প্রস্তাবিত বাজেটকে বাস্তবসম্মত, যৌক্তিক বলে অভিহিত করেছেন ব্যবসায়ীদের সংগঠন FVCCI এর সভাপতি মাহবুবুল আলম। একই সঙ্গে ব্যক্তিগত কর্মোক্ত আয়ের সীমা 4.5 লাখ টাকা করার প্রস্তাবও দিয়েছেন তিনি। তবে ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছেন। মনে করি যে অ্যাম্বিশিয়াস কোনো প্রজেক্ট না নিলে এবং আমাদের যদি ভালোভাবে যে প্রজেক্টগুলি নেওয়া হচ্ছে সেগুলিকে যদি ইমপ্লিমেন্ট করা যায়, সবাই মিলে যদি এটাকে কাজটা ঠিকভাবে করা যায়, তাহলে এই ইনফ্লেশনটা কমে আসবে এবং এটাকে একটা কন্ট্রোলের দিকে নিয়ে যেতে পারবে বলে আমি মনে করি। এই বাজেটটা অবশ্যই সরকার এটা যৌক্তিক এবং বাস্তবসম্মত, এটা আমার মনে হয় এটা বাস্তবায়নযোগ্য। চ্যালেঞ্জিং সময়ে গতানুগতিক বাজেট কোনো সমস্যার সমাধান দিতে পারবে না বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান CPD নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। সন্ধ্যায় তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া নিয়ে CPD ভবনে কথা বলেন তিনি। কালো টাকা সাদা করার সুযোগ দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, উচ্চ আয়ের কর আরোপের ধাপগুলো ইতিবাচক হলেও অবৈধ অর্থ বৈধ করতে 15% কর প্রস্তাব দুঃখজনক। 15% কর দিয়ে কালো টাকা সাদা করার বিষয়ে নৈতিকভাবে সমর্থনযোগ্য নয় বলেও জানান তিনি। দুঃখজনকভাবে যে অপ্রদর্শিত কিংবা কালো টাকার উপরে যে 15% কর দিয়েই সেগুলোকে সাদা করা যাবে, সেই যে প্রস্তাবনাটি রাখা হয়েছে সেটি অত্যন্ত দুঃখজনক এবং আমরা বরাবরের মতোই বলছি যে এটা নৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। সংবাদ সকালে আরো থাকছে। 2 লাখ টাকার বিনিময়ে মিলছে বাংলাদেশি NID, হাতে নাতে ধরা রোহিঙ্গা যুবক, জড়িয়ে পড়ছে জনপ্রতিনিধিরা। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে ঘোষিত নতুন বছরের বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনগুলো। এতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এবারের বাজেটকে গণমুখী আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তারা। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। নতুন বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রস্তাবিত বাজেটকে জনবান্ধব দাবি করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান নেতাকর্মীরা। এই বাজেটটা করা হচ্ছে যে গরিব মানুষের কথা, মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে এই বাজেটের মাধ্যমে যদি কোনো দুর্বলতা থেকে থাকে সেগুলো কেটে উঠে নিত্যপণ্যের দাম অবশ্যই মানুষের নাগালে চলে আসবে। বাংলার প্রত্যন্ত অঞ্চলে নতুন করে সাজানোর লক্ষ্যে এবং কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে নতুন বাজেটকে আমরা স্বাগত জানাই। অন্যদিকে বাজেট ঘোষণার পরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে শুরু করে রাজু ভাস্কর্যের পাদদেশ পর্যন্ত মিছিল করে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। বাজেট ঘোষণা করা হয়েছে, এটি তরুণ প্রজন্মের স্বপ্নের প্রতিফলন ঘটেছে, বিশেষ করে আমাদের যুবকদের কর্মসংস্থান এবং আধুনিক মানসম্মত শিক্ষা ব্যবস্থার সুযোগ নিশ্চিত করা। বাজেটের মাধ্যমে বেকারত্ব সমস্যার সমাধান বহুলাংশেই সামনের দিকে এগিয়ে যাবে। রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আসা নেতাকর্মীরাও বাজেটকে স্বাগত জানান। শতভাগ জনমুখী বাজেট, এটা বিশেষ করে গরিব দুঃখী মেহনতি খেটে খাওয়া মানুষ তাদের ভাগ্যের উন্নয়নের বাজেট। আজকের যে বাজেট দেওয়া হয়েছে সেই বাজেটটাকে গণমুখী বাজেট বলা হয়েছে এবং সকল মহলে এটা প্রশংসিত হয়েছে। প্রস্তাবিত এই বাজেটে জনদুর্ভোগ কমে আসবে বলে প্রত্যাশা করেন তারা। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সকাল। সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ দুর্নীতি দমন কমিশনের তলবে বৃহস্পতিবার দুদকে হাজির হননি। দিনভর গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করলেও দেখা পাননি সাবেক এ প্রভাবশালী পুলিশ কর্মকর্তার। পরে দুদক সচিব জানান, নির্ধারিত সময় না আসায় আগামী 23 জুন তাকে পুনরায় তলব করা হয়েছে। তবে দুদকের আবেদনে সাবেক আইজিপির স্থাবর অস্থাবর সম্পদ দেখভালে একজন তত্ত্বাবধায়ক নিয়োগ দিয়েছেন আদালত। মাজহারুল ইসলামের রিপোর্ট। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে ক্ষমতায় থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার, জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি অর্জন এবং বিদেশে অর্থ পাচারের যে অভিযোগ উঠেছে সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে তলব করে দুদক। তবে গতকালই তিনি আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেন দুদকে। চিঠি পাঠিয়েছে সময় চেয়ে, 15 দিনের সময় চাইতে পারে, আইনে বলা আছে 15 দিন পর্যন্ত সময়। যদি সন্তুষ্ট হয়, অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয়, সে সময় মঞ্জুর করতে পারে। নির্ধারিত সময়ে না আসায় অনুসন্ধান কার্যক্রমের অংশ হিসাবে আইন মেনে তাকে 23 জুন পুনরায় তলব করেছে সংস্থাটি। যেহেতু ওনার ব্যক্তিগতভাবে শুনানি গ্রহণ করা সম্ভব হয়নি, তাই আমাদের অনুসন্ধানকারী দল আরেকটি তারিখ নির্ধারণ করেছেন, আগামী 23 জুন 2024 তারিখ পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। ন্যায় বিচারের স্বার্থেই বাকি সবার মতো তদন্ত কর্মকর্তা তাকে সময় দিয়েছে বলেও জানান দুদক সচিব। ন্যায় বিচারের স্বার্থে অন্যান্য 10টি কেস, অন্যান্য সব কেসের মতো এই কেসটিও ব্যক্তিগত শুনানির জন্য দিন ধার্য করা ছিল এবং অনেক সময় যখন কোনো ব্যক্তি উপস্থিত না হন, এটি কিন্তু পরবর্তী একটি তারিখ নির্ধারণ করে দেওয়া হয়। সব কেসের মতো এই কেসও তাই করা হয়েছে। এদিকে বেনজিরে ক্রয় করা সম্পদ দেখভালের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগে দুদকের আবেদন মঞ্জুর করেছে আদালত। অচিরেই তত্ত্বাবধায়ক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন দুদক সচিব। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। পিতামাতার ভুয়া নাম ও ভুয়া ঠিকানা বানিয়ে রোহিঙ্গা জাহিদুল্লাহ এসেছিল বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র বানাতে, আর তাকে সহযোগিতা করছিলেন এক জনপ্রতিনিধি। আর সেই রোহিঙ্গাকে নির্বাচন কার্যালয় থেকে হাতে নাতে ধরলেন আরেক জনপ্রতিনিধি। বিশেষ দালাল চক্রের মাধ্যমে 2 লাখ টাকার বিনিময় হচ্ছিল এ কাজ, যা স্বীকার করলেন সেই রোহিঙ্গা যুবক। সুযোগ পেলেই আশ্রিত জীবন ছাড়তে নানা কায়দা কৌশল করে থাকেন রোহিঙ্গারা, আর এ কাজে জড়িয়ে যাচ্ছে জনপ্রতিনিধিদের নাম। রয়েছে তাদের বিশেষ দালাল চক্র। জাহিদুল্লাহ নামের এক রোহিঙ্গা যুবককে বানিয়ে দেওয়া হচ্ছিল বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র। এজন্য ব্যবহার করা হয় ভুয়া ঠিকানা ও ভুয়া পিতামাতার পরিচয়। ছবি তুলতে আসলে জেলা নির্বাচন কার্যালয় থেকে তাকে আটক করেন স্থানীয় এক জনপ্রতিনিধি।
আটক রোহিঙ্গা যুবক জানান 2 লাখ টাকার বিনিময়ে জাতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়ার কাজ নেয় এক দালাল চক্র। আইডি কার্ড করা 2 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা তুলা ফেলাই আর 1 লাখ টাকা আইডি কার্ড করানোর পর দিব লোগো হই তাহলে 1 লাখ টাকা হিবা আই দিবলাই তাই আর 1 লাখ টাকা নয়। 2017 সালে মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা এই রোহিঙ্গা যুবকের বসবাস উখিয়ার কুতুপালংয়ের 7 নম্বর ক্যাম্পে। সৌদি আরবে পাড়ি জমাতে তিনি দালালের মাধ্যমে এনআইডি কার্ড করতে এসেছেন বলে স্বীকার করেন। আইডি কার্ড আমি বিদেশ যাব আইডি কার্ড করতে চাই পাসপোর্ট করে বলা বিদেশ যাব তোর বাসার এঙ্গুডর হ্যাঁ থিওগর বাসার জিয়াত বাসা আছে হ্যাঁ জায়গার নাম আইনা জানি মগর আমি একবার গেলাম জায়গাগান যাইলে মানে সিনা দুই জমি তুলি। যে চক্রের মাধ্যমে রোহিঙ্গা যুবক এনআইডি করতে এসেছে সে চক্রের সদস্য স্বয়ং কক্সবাজার পৌরসভার মহিলা কাউন্সিলরের সহকারী মফিজ ও দালাল জহুরা। রোহিঙ্গা যুবককে নির্বাচন অফিস থেকে হাতে নাতে ধরার পর যাচাই বাছাইয়ের পর এমন তথ্য দেন আরেক কাউন্সিলর। এখানে বিভিন্ন একটা বড় চক্র রয়েছে রোহিঙ্গা চক্র, তারা বিভিন্ন মাধ্যম দিয়ে মানুষদেরকে মা বাপ বানিয়ে তারা ভোটার করায়। আজকে সকালে থেকে আজকে অনেকগুলা ফাইল তারা ছবি উঠাই ফেলছে যেগুলো আমি জানিও না। আজকে যদি আমি না যাইতাম এই রোহিঙ্গায় ভোটার হয়ে যাইতো। পৌরসভা এলাকায় দালালের উৎপাত বেড়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র। দালালদের আপনারা চিহ্নিত করুন এবং দালালদের আইনের আওতায় আনুন। এবং এখানে যে বারবার মফিজের কথা বলা হচ্ছে, মফিজকে আমরা আগেও 2-1 ওয়ার্নিং দিয়েছি, আমাদের মেয়র মহোদয়ও তাকে আগেও ওয়ার্নিং করা হয়েছে তাকে পৌরসভায় না আসার জন্য। তো বিনীত অনুরোধ করব আপনারাও ওনার ব্যাপারে একটু সজাগ থাকবেন। কক্সবাজারের উখিয়া টেকনাফের বিভিন্ন ক্যাম্পে বাস করে প্রায় 12 লাখ রোহিঙ্গা। প্রতিদিনই আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে তারা। বিষয়টি উদ্বেগের বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সকাল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। সৌদি আরবের আকাশে দেখা গেছে পবিত্র জিলহজ মাসের চাঁদ। সে অনুযায়ী হজ পালিত হবে 15 জুন। দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে আগামী 16 জুন। পবিত্র আরাফা দিবস পালন করা হয় জিলহজ মাসের 9ম দিনে। ইসলাম ধর্মের বিধান অনুসারে জিলহজ মাসের 10ম দিনে ঈদুল আজহা উদযাপিত হয়। এ সময় আল্লাহর নির্দেশনা অনুসারে পশু কুরবানি দেন মুসলিমরা। গাজায় জাতিসংঘ পরিচালিত একটি স্কুলে আশ্রয় নেওয়া বেসামরিক ফিলিস্তিনিদের উপর বিমান হামলায় চটেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার ভোরে নুসেইরাত শরণার্থী শিবিরের ওই স্কুলে হামলায় নারী শিশু সহ 35 ফিলিস্তিনির প্রাণহানির ঘটনায় সমালোচনার ঝড় বইছে বিশ্বজুড়ে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেছেন, সেখানে কি ঘটেছিল ইসরায়েলকে অবশ্যই সবার সামনে সঠিক তথ্য তুলে ধরতে হবে। হামলায় নিহতদের পরিচয় তেল আবিব শীঘ্রই প্রকাশ করতে যাচ্ছে বলেও জানান মিলার। তবে আইডিএফ এর দাবি সেখানে হামাসের সুনির্দিষ্ট একটি কম্পাউন্ড লক্ষ্য করে হামলা হয়, যদিও তা প্রত্যাখ্যান করেছে উপত্যকার স্বাধীনতাকামী সংগঠনটি।